সে কি কথা? তোর জন্য আমি সকাল থেকে হাত পুড়িয়ে এত কষ্ট করে এত কিছু রান্না করলাম। কিছু রান্না মানে? আর বলিস না বোন, ভাত রকমের তরকারি, পায়ের পোলাও, আর চিংড়ি মালাইকারি, আর খাসি মাংসের ঝোল। ছোটদা, আরে সকাল থেকে তো বাইরে বেরোতে হিমশিম খেয়ে গেছি। ছোটদা, এরপরেও যদি বলি ও কোনো খাবার মুখে তুলবে না, তখন আমার মনে কত কষ্ট হয় বলো তো। ও খাক আর না খাক, আমরা তো আছি নাকি? এ তুমি কি বলছো ঠাকুরপো? যার জন্মদিন সে যদি কিছু মুখে না তোলে, অথচ তোমরা অপরাধ বলবে, এই প্রজাদের আসলে আমরা একটু ছোট ছোট খাবার। ছোটদা, ছোটদা, তুই তো জানিস সোনালি, আমাদের এই কলকাতার রান্না ওই পাইপে হোটেলের খাবার কেউ খায় না। না মানি তো চল, একটু চেখে দেখবি। ছোটদা, বললাম তো আমি কোনো খাবার মুখে তুলবো না, যা। তাহলে আর কি করা যাবে? ওগুলো না হয় আমরাই খাবো। আর একদিন না খেলে এমন কিছু ক্ষতি হবে না। আরে ক্ষতি হবে না মানে? প্রচণ্ড খিদে, আমার পেট জ্বলছে, তবু আজ আমি কিছু খাবো না, খাবো না, খাবো না। ও মা, সে কি কথা? হ্যাঁ কি কথা? আমি না আরে রাগে, রাগে, রাগে। আজ আমি প্রচণ্ড রাগ করেছি। ছি বলছি, এমন করতে রে। আজ তোর জন্মদিন, আজ তুই যদি না খাস তাহলে কেমন ভালো লাগবে? যে আজকের এই শুভ দিনে মনমরা হয়ে বসে থাকতে, সোনালি, এই স্বর্ণালীর জীবনের সবথেকে কাছের মানুষ যেমন তোমরা, তুমি তার জীবনের সবথেকে বড় অপরজন, তার বড়টা। আজকের এই শুভ দিনে সেই বড়টাই যদি কাছে না থাকে, তাহলে কি আনন্দ করতে মন চায়? এই কথা হাসবে না, তুমি একদম হাসবে না বৌদি। তুমি জানো, বড়টার আগের মতো আমাকে একটু ভালোবাসে না। তাদের বাঁচতো, তাহলে আজকের দিনে সংবাদপত্রের কাজগুলো এসে বাইরে চলে যেতে পারবে না। যে মানুষটা তোর চিন্তায় ও চোখে ঘুম নেই, তোর এই জন্মদিন অনুষ্ঠানটা সুন্দর করে সাজাতে সে কত কিছু করেছে। ছোটদা, তুই কি কি খেতে ভালোবাসিস তা সে নিজের হাতে গল্প করেছে। ছোটদা, আমি তোর জন্মদিনের কথা ভুলে গিয়ে তোর বড়টা কোথাও যায়নি রে বোন। ও তোর জন্য না বাজার থেকে সুন্দর একটা শাড়ি কিনতে গেছে। শুধু শাড়ি কিনতে চাইবে না পাগলি, সেই সঙ্গে আনন্দ জানাতে গেছে তোরই মনে বড় স্বরূপকে। এই শোন, এবার আমিও যাই। প্রতিবেশীদের আবার নিমন্ত্রণ করে আসতে হবে তো। মানুষটা যদি এসে দেখে যে কারোর নিমন্ত্রণ করা হয়নি, তাহলে আমাকে ভীষণ বকাবকি করবে। না বাবা না, তোর জন্য আমি তো আর বকা খেতে রাজি নই। আমার মনের মানুষকে তোমাদের আমন্ত্রণ না করলেও হবে না বৌদি, কারণ তার আমন্ত্রণ অনেক আগেই আমি সেরে ফেলেছি। এই তো সেদিন দীঘার সাগর সৈকতে ঝাউবনের মাঝে যখন আমরা লুকোচুরি খেলছিলাম, তখন বেঁচে করে হারিয়ে গেছিলাম। আর স্বরূপ আমায় খুঁজতে খুঁজতে বলছিল, সোনালি, সোনালি, তুমি কোথায়? সোনালি যে কোথায় হারিয়ে গেল? হা ভগবান, আমি আমার সোনালিকে খুঁজে পাচ্ছি না কেন? তবে কি আমার সোনালি হারিয়ে গেল? না না, এ হতে পারে না। তবে কি আমার সোনালি ওই সাগর সৈকতে? না, তাই যদি হয়, তাহলে আমি ওই সমুদ্র সৈকতে। স্বরূপ, কি হচ্ছে স্বরূপ? তোমাদের কাছে যাচ্ছিলাম সোনালি। তোমায় খুঁজে না পেয়ে আমি ভাবলাম তুমি হয়তো এই বড় পারে পৌঁছে গেলে। না গো না, তোমায় পেলে আমি স্বর্গেও যাব না, কারণ তুমি পাশে থাকলে এটাই হবে যে আমার কাছে স্বর্গ।
সরব শুধু আমার মনে রক্ষে দিল সে আমার ভালোবাসা সরোবরের ফোঁটা প্রেমের পানি যাক তাই তো আজীবন সযত্নে আমার হৃদয়ের ফুলদানিতে তাকে আমি রেখে দেবো। তার আগেই তোমার চৌবনের মধ্যে দিয়ে আমার কামনার খুশিটা আলোচনা করে দেব। আমি এখানকার এমএলএ জঙ্গনা আমি তোমার চৌবনের মৌমানের মধু পরে আমি একটু খেলা করতে চাই। করছো তো তুমি আমার হাঁটুর বয়সী তাই তোমার সামনে এসে কথা বলতে আমার ভীষণ লজ্জা করছে আর সেই জন্যই তো কথাই না বলে আমি আমার মনের ভাষাটাকে তাকে প্রকাশ করতে চাই। চুপ কর শয়তানি মুখার্জি সামনে করে অস্ত্র এমএলএ ভোজন রাগের মান সম্মানকে বলে দিতে চেয়েছে নারী প্রতিশোধ নিতে আজ আমি তো নারীত্ব বলে দেবো শয়তানি নারীত্বকে। এটা শুধু তুমি আর আমি। तेरे बिना जिया जाए ना, तेरे बिना जिया जाए ना, तेरे बिना सांस मिटा जाए ना, तेरे बिना
আমি সুস্থ আছি। দয়া করে তুমি এখন এই ট্রেন থেকে চলে যাও। এখনই হয়তো আমার দাদা আসবে। আমার দাদা এসে জিজ্ঞাসা করে বলবে, স্বর্ণালী, দেখ তো এই শাড়িটা কেমন হয়েছে? অন্ত দাঁড়িয়ে গেল না? তোকে দেখে মনে হচ্ছে তোর ওপরটা কতটা ঘর হয়ে গেছে। দাদা, ছুঁয়ো না দাদা, ছুঁয়ো না। এই অগ্নি কলঙ্কিত দেহটাকে তুমি স্পর্শ করো না দাদা, স্পর্শ করো না। কি বললি স্বর্ণালী? তুই এক ছাগলের লাশ আর খাবার আঘাতে আমার নারীত্ব আজ খুন হয়ে গেছে দাদা। তাই তো তোমার আদরের মধ্যে স্বর্ণালী আজ কলঙ্কিনী ধর্ষিতা। কি বললে স্বর্ণালী? তুমি না, না, এ হতে পারে না। এ আমি বিশ্বাস করি না, বিশ্বাস করি না। তুমি আমার ভালোবাসাকে মুক্তি মেরে তুমি মিথ্যে নাটক বানাতে চাইছো, মিথ্যে নাটক। এ আমি কিছুতেই পারছি না স্বর্ণালী, কিছুতেই না। বল না রে বোন, বল না। তুই যা বললি সব মিথ্যে। এ তোর এই কথা শুনে মানুষটা কেমন বোমা হয়ে গেছে। তুই অন্তত এই মানুষটার দেখেছি। একটিবারের জন্য তুই বল, তুই যা বললি সব মিথ্যে, মিথ্যে, মিথ্যে। বাহ! চমৎকার! ওগো আধুনিক সভ্য সমাজ, ওগো এদেশের শিক্ষিত বিবেকহীন জনগণ, আর কতকাল তোমরা নীরব দর্শক হয়ে মুখ ফিরে থাকবে? এই স্বর্ণালী যদি আমার বোন না হয়ে তোমাদের বোন হতো, তাহলে কি তোমরা পারতে এমনি ভাবে নীরবতার শ্মশানে পড়ে থাকতে পারতে? হে, আমরা কোন সমাজে বাস করছি যেখানে বাড়ির মধ্যে মা বোনেদের সম্মান ভঙ্গিত হয়? সে কেমন সভ্য সমাজ? আমি সে কেমন সভ্য? তুমি একটুখানি শান্ত হও। বলো স্বর্ণালী, বলো, কে সেই জানোয়ার? কে তোমার নিষ্কলঙ্ক মনে ছিটিয়ে দিয়েছে কলঙ্কের কালি? আমি নারী যুগে রক্ত দিয়ে তোমার মনের সমস্ত কলঙ্ক মুছে দেব। শরৎ, তুমি বল স্বর্ণালী, তুই আর চুপ করে থাকিস না। আমি বলবো এই আলাপজাদি, করেছে। এ হারামজাদি, তোর উপরে এতক্ষণ যা কিছু ঘটলো তার জন্য একমাত্র দায়ী তোদের পেটের সাহস। এর বাইরে যদি একটা সত্যি কথা বলেছি তোর দাদাকে আমি চুপ করে ফিরে আসিস কেন? বল সোনালি, বল। বল, আমার মন দশা করে শরীরকে সর্বনাশ করেছে। বল। শয়তান তোর এই ক্ষতি করেছে। বল, বল, বল। সেই শয়তান, সেই শয়তান, এই
ওকে আমি পুলিশের হাতে তুলে দেবো। তাই তাই দিন দাদা, তাই দিন আমাকে পুলিশের হাতে তুলে দিন। তুমি নীরব কেন? সে তোমার নারীত্বকে কলঙ্কিত করেছে, তাকে তাকে তুমি নিজের হাতে শাস্তি দাও সন্ন্যাসী, নিজের হাতে শাস্তি দাও। তোমার মনের ওই তীব্র জ্বালা মেটাতে এই লম্পটে জানোয়ারটার বুকে তুমি লাথি হবে সামনে। তুমি ঠিকই করেছো সন্ন্যাসী, ঠিকই করেছো সন্ন্যাসী। যে তোমাকে নিঃস্বার্থভাবে অন্ধের মতো ভালোবেসেছিল, মুহাফুরাত করেছিল, এটাই তো তার জীবনের এক বড় শাস্তি। আমি যাচ্ছি দাদা, আজ আমি আর কোনো প্রতিবাদ করব না। আমার দুর্ভাগ্যের কাছে কোনো জানাবো না অভিযোগ। সরকারি কেউ না জানলেও তুমি তো জানো সন্ন্যাসী যে আমি কতখানি অপরাধী। সেই অপরাধীর সাজা দিতে আমি ওই আইনের কাঠগড়ায় চললাম সন্ন্যাসী, ওই আইনের কাঠগড়ায় চললাম। তোমার বুক ভরা দীর্ঘশ্বাস হোক, আমার চলার পথের পথে হোক, তোমার অভিশাপ হোক আমার জীবনের একমাত্র সঙ্গী, তোমার তিরস্কার হোক আমার ব্যর্থ জীবনের একমাত্র পুরস্কার। তাই তো আমি যাবার সময় বলি, চোর গুন্ডা বদমাশ বেকার
রক্তগুলাপ দিয়ে আলাপ করলে না ওই দূরের মানুষ একেবারে মনের মানুষ হয়ে যায়। ফুল নেবে গো বাবু, ফুল। তাহলে ওই একটা রক্ত গোলাপি দাও নাইনি, ওটা দিয়ে দেখি তোমার সঙ্গে আরাম করে দেখি তুমি আমার মনের মানুষ হও কিনা। ওই কাজ তোমার মনের মানুষ হতে বলি ফুল নেবে তো আগে 10 টাকা দাও। পুলিশ সবার কাছে টাকা দেয়, আর তুই কিনা পুলিশের কাছে বলি এটা কি ভোগের মূল্য নাকি? হ্যাঁ, যে ফুল ভুল করে পুলিশে মেজাজ বেরিয়ে পড়েছে। তুমি আমাকে একেবারে লজ্জা দিচ্ছ। তুমি রাগ করেছো কেন সোনা? সেরকম না, এলাকার মনের ভিতরে কথা। সারা হাবিলদার চলছে আমার প্রেমের রসে একবারে পুরো গদগদ, হ্যাঁ? এসব কালে না তাই ও হাবিলদার সাহেব, বলছি কি তোমাকে আর গোলাপি আমাকে তোমার মনের মানুষ বানাতে হবে না। বরঞ্চ আমি তোমাকে গোলাপি তোমাকে আমার মনের মানুষ বানিয়ে দেবো। আমি জানবো না, জানবো না। ও হাবিলদার সাহেব, কি হলো হাবিলদার সাহেব? আমি ফুলওয়ালি কি না? কি করবে মা? কি হলো গো হাবিলদার সাহেব? সারা প্রেমের যে এত মজা, আজ জানলে কত নামে সব প্রেম করতাম। প্রেম করলে হাবিলদার মশাই, এবার কিন্তু বিয়ে করার জন্য তৈরি হয়ে যাও। তোমাকে ছাড়া না আমি বেশিক্ষণ একা থাকতেই পারবো না। চলো চলো। আজ থেকে আমি বিয়ের প্রস্তুতি নিচ্ছি। বন্ধুরা মানে এই পুলিশ মানে প্রেম ভালোবাসা কিচ্ছু বুঝে না। একদিনের মধ্যে একবারে প্রেম থেকে একেবারে বিয়ে পর্যন্ত বাঁকা করে ফেললাম। এখন আমি আসছি কেমন? সারা হারামি, তোর মতো কুত্তাকে বিয়ে করেছে না, আমার গলায় দড়ি দিয়ে পড়া অনেক ভালো। এখন বদলালি না কেসে? বদলা बदला 2 साल बहुत खेल खेले जो रिपोर्टर के साथ मिलकर सेल खेलना बदली को आज हमें रिपोर्ट कर लिखते তাজ্জবগড়ের শয়তান সারা দুনিয়া এবার প্রতিবাদের মশাল নিয়ে ছুটে আসবে, আর সেই মশালের আগুনে তোদের মতো জানা থেকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেবে। आज
শক্তিমান, যেখানে সবাই অন্যায় অত্যাচারে দুর্বল ধরে হাতিয়ে এনে ধনী করে মানুষের দরজে করতে চায়, আর তার মধ্যে প্রশ্ন নানা খাওয়ায় বন্ধু অসহায় নারী নারীত্ব অসংখ্য হাহাকার করে এখানে সেখানে উল্কা আমার ছবি আছে ধনী ফিরিসিনা শয়তানের দুশ্মন আর তার মধ্যে আমাদের চোখ এই শক্তিমান। আমাদের উচিত শিক্ষা দাও, আমাদের উচিত শিক্ষা দাও। ও বহু নারীর চোখে অশ্রু ঝরেছে, বহু মানুষকে রক্ষা করেছে। এইসব অভিশপ্ত সমাজকে এসব রাহুলের গ্রাস থেকে মুক্তি পেয়ে অন্যায় অভিশাপ ব্যবসার হাত থেকে বদ্ধ মানুষকে রক্ষা করতে আজকে সত্যের জন্য অসহায় মানুষের চোখে একটু বস্তু ঝরলে সে তাকে ভাঙবা হলেও সেই সত্য হাত থেকে রেহাই পাবে না। আল্লাহ আমি সপনে বহুত লোক শুনেছি, লেকিন বহুত প্যারা ডাক, লেকিন কौन আছে কौन? কে কে তুমি? বাবা তোমার কি হারিয়ে গেছে পাগলা বাবা? কাদেরকে কাদেরকে তুমি খুঁজে পেয়েছ? আমার হাসি খুশি ভরা সংসার, আমার স্ত্রী পরিবার আর আমার দুই ঠোকা। হ্যাঁ গো বাবু, কোথায় রে? 22 বছর আগে এক অভিশপ্ত সাতাশে ফাল্গুনে অভিশপ্ত সন্ধ্যায় দুর্ভাগ্যের ঘূর্ণিঝড়ে কোথায় যে হারিয়ে গেছে আমার সেই 7,000 ধনী ধনী মানি। 27 ফাল্গুন মায়ের স্নেহ শীতল চুম্বন আর বাবার আদর দিয়ে যাদের দিন শুরু হতো, না জানি আমার সেই হতভাগ্য খোকা দুটো আজ কোথায় কিভাবে বেঁচে আছে। হয়তো কেউ আর তাদেরকে আদর করে কাছে টানবে না, স্নেহ শীতল চুম্বন দিয়ে তাদের রাত জাগা চোখে শান্তির ঘুম আনবে না। আরে বাছারা, আমি তাদেরকে সবাই পথে কালবালের মতো ঘুরতে দেবো না। আমি তোদের মায়ের সব অভাব করে দেবো। तो चुप रहो, तुम्हारा प्यारा नाम हमारा पाथर का दिल का भेड़े गुड़िया दीछे छुपा हुआ जख्म दिल माँ का प्यार पारा सा मोचोड़ दे उसे। हम यतन पर मालूम पड़ सकी हम एक माँ हरा बोल से आवारा তুইও বুঝি মা হারা এক হতভাগা ছেলে, তোর বাবা বুঝি হারিয়ে গেছে। हमारा पिताजी सच में हारे गए, हमें बहुत खुश होना पड़ा बाबा, लेकिन बेइंसाफ पिताजी हमारा नाम भाग्य दुनिया ताकि के भाव बने छे। हमारा माँ हमारा छोड़ी बहुत दूर चले गए छे। हमारा हमारा पिताजी चिंता रहने से भी मुंडा हमारा पास अबूजा पगला बाबा अबूजा যাস রে বাবা, একটু দাঁড়া। আমি
ফুলবাড়ি এখন তুমি ফিরে যাও হাত তোমার তো ভারী সামনে শক্তিমানের পক্ষে ওই সেন্টারের ভিতরে জীবন্ত ঘটনা শেষ হয়ে গেছে আর সে আর কোনো প্রাণীর কোনো ক্ষতি করতে পারবে না তুমি যেতে পারবে না। কিন্তু কোথায় যাবেন? কে আছে আমার? কেন তোমার আত্মীয় স্বজন তোমার বাবা মা একদিন আমার সব ছিল, কিন্তু আজ আমার কেউ নেই শক্তিমান। কেউ নেই মানে আমার মা ছোটবেলাতেই মারা গেছেন। বাবা ছিলেন ভুজঙ্গরাদের কারখানার একজন শ্রমিক। ভুজঙ্গরা তার শ্রমিকদের পাওনা দিতে অস্বীকার করায় বাবা তার প্রতিবাদ করেছিলেন, আর তখন ওই ভুজঙ্গরা তার দল পাঠিয়ে বাবাকে এত পুরো শেষ করে দিলেন। তখন থেকে আমি একা হয়ে আর তুমি বস্তির একটা ছোট্ট ঘরে থাকি। কোনো রকমে ফুল বিক্রি করে বেঁচে আছি। কিন্তু ওই বস্তির গুন্ডা বদমাইশেরা সব সময় আমার উপর নজর রাখে, হয়তো যে কোনো সময় ওরা আমাকে নিয়ে না ফুলবাড়ি এই সত্যের বেঁচে থাকতে এই পলাশ টাকার লোকে আর কোনো কখনো কোন নারীর সম্মানহানি করতে পারবে না। তবু আমার বড় ভয় হয় শক্তিমান। তুমি আমার সঙ্গে আমাদের বস্তি যাবে শক্তিমান? না ফুলবাড়ি তবে বিপদ একটু ভালো করে এই সত্যবান যখন হাজির হয়ে সে বিপদের তুফানের মোকাবিলা করবে এই সত্যবান তার পক্ষের গায়ে নিয়ে বিবেককে বন্ধ করে দিচ্ছে তাই সে আর কারো মাথায় বন্ধ থাকবে না। দাঁড়াও শক্তিমান। এই অভাগিনী ফুলবাড়ি হয়তো কোনোদিন তোমাকে কোনো বন্ধনে বাঁধতে পারবে না ঠিকই, তবে এই প্রথম তার রক্ত গোলাপ দিয়ে সে তোমাকে জানালো সুস্বাগতম। प्यार के चक्कर में फंसना चाहिए खान को मोहब्बत के दरिया में बदल कभी नहीं प्यार को हम टुकड़ों करे उस नाम को हमें शादी करना पिताजी सच्चा इंसान बनिए प्यार का घर बनिए। क्या बोला बेटा तू इंसान बन भी प्यार का घर बना भी क्यों पिताजी क्यों इंसान नहीं रे बेटा आज के दुनिया में इंसान बनना बहुत मुश्किल होता है सारे दुनिया तेरे नाम पर गुंडागर्दी का स्टैम्प लगे दिए छे तो इंसान बनते चले ए दुनिया ले झूठा समझावे ए योना समाज तोर दिखे नफरत का बेजार छुड़े मारबे यही नफरत का सामने इंसानियत की एक सच्चाई का घर लेकिन तू खाबी की रे बेटा गोंडा खुनी गोंडा होने के नाते कोई आदमी तुझे नौकरी देवे ना कोई आदमी एक पैसा भीख भी देगा ना पिताजी आज के दुनिया में सिर्फ ताकत वाला की ताकत से चलता है बेटा आज के दुनिया में कोई आदमी को एक पैसा भीख मांगे कोई सारा भीख देवे ना लेकिन उसके सामने चाकू और पिस्तौल धर ले उसका पूरा पॉकेट खाली करे तोड़ हाथे धुड़िया दिबी आज के दुनिया में सिर्फ चाकू और पिस्तौल से चलता है बेटा लेकिन ये शेर खान और तो भी चाकू पिस्तौल धर मेरा पिताजी तो मेरा जवान क्या होगा बेटा शक्तिमान को घायल करने के लिए हमें 10,000 रुपया
तू हमारा बात सुन भी ना। अरे बेटा ए रहमान उस्ताद নিজে ভোকা রেখে বাপ দশ করে তোকে বড় করেছে, এটা তুই বিরাট হয়ে গেলি। बेयाद है ना पिताजी, हमारे सिर्फ पाल पोसे ही करिए, लेकिन कभी अत्याचार करते हैं सामना। क्या बोला बेटा? दुनिया का कोई पिताजी तुम देखे सो तो छोटे उम्र में अपना बेटा को किताब और कलम तुले डाले, चाकू और पिस्तौल तुले दिए। फिर बेटा चलो चलो पिताजी चलो, तुम्हें छोटे उम्र में अपना शेर बेटा को स्कूल में भेजने लगा। तुम्हें हमारे साथ अपना बेटा ना बोले क्या बोला शेर? हमें हमारे साथ अपना बेटा ना। छोड़ छोड़ बोल रहा है बेटा, बिल्कुल छोड़ बोल रहा है। রাত উঠাই আমার আব্বা আমার সব কিছু বলেছে তার কারণ সে একদিন তোমার সামনে ছিল তোর প্রত্যেকটি কুকর্মে সাক্ষী ছিল আমার আব্বা জান সে আমাকে বলেছে কি বলেছেন স্যার? তোমার জীবনের আসলি ইতিহাস আমার জীবন আসলে ইতিহাস। হ্যাঁ দেবা এ ছোকরা ভালো চাস তো জবান বন্ধ রাখ। না এই কৌশল সবাই জানে সে তোমার নিজের বেটা নয় তোমার চাকু ভয়ে সারা দুনিয়া মুখ বন্ধ রাখতে বাধ্য হয়েছে থামো ছোকরা, और एक बात भी झूठ बोलेगा तो मैं तेरा जवान काट दूंगा। याद रखना से तो আমরা আপনার বেটা আছে। 22 साल 5 বছর তোকে আমি বড় করেছি। এই ছোকরা ছোটা বাচ্চা সাথ মনে করে তুই আমার সাথ গাদ্দারি করলে, রহমান উস্তাদের সাথ গাদ্দারি করলে तेरा भी अंजाम बहुत खतरनाक হবে। हाँ पिताजी! शरीफ, शरीफ, तुम ठीक करें। हमें रहमान उस्ताद का अपना बेटा राशि। আমার আব্বা জানে ওই মিথ্যা কথা বলে না ভাই আমি বলছি তুমি রহমান উস্তাদের নিজে করে নাও तो हमें कौन है? उधार है हमारा असली अब्बा जान। क्या है हमारा बेटा? हाय अल्लाह, हमें तो पता नहीं हमें कौन अच्छी है। फिर भाई जानिस तो सलीम और रहमान उस्ताद हमारा अब्बा का नाम है। हमारा चखने दिल आपका प्यार चाहिए उस्ताद, हमारे सामने दाम का तो दौड़े की आज रुपया का रुमाल के हमारा दिल दाम तो ठेके रख दो। ओए रहमान उस्ताद हमारा कोई नहीं रखे, हमारा रहमान उस्ताद हमारा कोई नहीं। लेकिन ये रहमान उस्ताद हमारे 22 साल से पाल पोस के लिया है। इस दुनिया में जीने का, लेकिन वो रहमान उस्ताद तो हमें कैसे इनकार? हे अल्लाह, तू मुझे सच्चाई का रास्ता दिखा दे, सच्चाई का रास्ता दिखा दे। আমি রাখাবার রাস্তা থেকে ভাই নতুন জীবন গড়ার রাস্তা নতুন জীবন আমার তোমায় বলছো ভালোবাসে আজও তাই তোমার ভালোবাসা কিন্তু পাচ্ছে क्या बोला सलीम? तेरा दिल समझो, हमारा प्यार करे। হ্যাঁ রে ভাই আমার পিতা আজকে আজকে তোমার দিলে সব দুঃখ করে ভুলে যেতে ভাই এই দুদিন মহাপদে দেখা যাক রোগীর দুনিয়া ये मुर्दा दिल है, कोई प्यार मोहब्बत ना चला। আসলে ভাই
শান্তির সংসারে আমি এখন অশান্তি প্লিজ দিয়েছি বন্ধ হয়ে গেছে আর ওই অহংকারের ইনকাম ট্যাক্স রূপসার নাম তার আদর্শ হারে কয়ে দিছে যে জেল কাটছে আর রিপোর্টারের কচি বোনটার জীবন মারার স্বপ্ন মুখ উপরে পড়েছে আমার চলার পথে কয়েকটা কথাকে আমি একটাই উঠে দিয়েছি শক্তিমানকে শেষ করে দিতে পারলে शेर खान अपना कोई काम करो তুমি কি গাড়িটা করো সেখানে রেট করা দিচ্ছিস রহমান দেবো 10, 20, 25 হাজার টাকা পর্যন্ত আমি দেবো যেমন করে হোক আমি শক্তিমানকে শেষ করতে চাই কারণ ওই শক্তিমানই আমার চলার পথের একমাত্র বাধা हमारा आपको सुनो না আর আমি আর কোনো কথা শুনতে চাই না আমি শুধু শুনতে চাই ওই শক্তিমানের মৃত্যু সংবাদ আর কত টাকা চাস 10, 20, 50 এমনকি আমি 1 লাখ টাকার মধ্যে রেখে দিয়েছি लाखों रुपए दिले भी तो शेर खान हर कोई काम कर रहा है वो एक बस्ती वाली लड़की के प्यार के दीवाना है गए वो लड़की के साथ प्यार का घर बनावे शादी करे इंसान बनवे মিথ্যা কথা আজ মানে এসেছে বলে আজ তুমি মিথ্যা কথা শুনতে এসেছো छोड़ बात बोलना मैं था ऐसे खान शेर আছে शेर স্যার কি স্যার সেটা কালি প্রমাণ হয়ে গেছে তুই কি বলছিস সেটা কি বলছে দাদা শোনা একটা পাগল এসে যদি না বাঁচাতো তাহলে শক্তিমানের পরিবর্তে স্যার ভাইয়ের নামটা হয়তো কালি পৃথিবীতে মুছে যেত আমি কি শুনছি রহমান তুই শেরের সঙ্গে তুলনা করছিস তার ক্ষমতা এতই তুচ্ছ হ্যাঁ আমার টাকা ফেরত দে रुपया वापस करे एरा मानुष का रब का बात कर छोटा कर मैं खुद शक्तिमान को पकड़ा भाई শের খান যার কাছে শক্তির মোকাবেলায় হেরে যায় এই বয়সে কিন্তু তুই তার সঙ্গে লড়াই করতে চাস ये उमर रहमान उस्ताद की कैर नहीं बनाया उस्ताद माने ए रहमान उस्ताद बूढ़ा हड्डी में फेंके लगे देते पारे ना सोचिए हम शक्तिमान को खुद पकड़ा में না রহমান আমি শের খানের কথায় তোকে আমি টাকা দিয়েছি তাই আমি ওই শের খানের হাতে কাজ দেখতে চাই দিদি ভাই তুই ওই শক্তিমানকে যেমন করে হোক তো রাজি করাতেই হবে लेकिन हमारा बात आप सुनना কেন নিজের ছেলে হয়ে তোমার কথা শুনবে না साला अपना बेटा हला तो मेमसा को कथा हम सुनने मेमसा কি বললি রহমান ওই শের খান তো নিজের ছেলে নয় তো কে ওই শের খান कहते हुए जैसा मेरा बेटा को हम जरूर समझावे বেটা বল কে ওই শের খান কি আপনার পরিচয় कुछ नहीं मारे हमें अल्लाह का सामने बोलছি वो शेर खान मेरा अपना बेटा আছে मैं उसका असली पिताजी अच्छी जरूर समझावे आपका काम करने के लिए हम शेर को जरूर समझाए वाले जरूर समझावे অবস্থা কোথায় কোনো কিছু গোপন করে গেল দাদা শোনা করতে পারে শের খান যদি ওর নিজের বেটা না হয় তাহলে কে ওই শের খান আর রহমান কেন নিজের বেটার পরিচয় ওকে মানুষ করলো আমার একটা নতুন টেনশন এসে আমার পেটে জমা করলো শুধু তোমার মেয়ে নয় দাদা শোনা আজকাল এমন অনেক দুশ্চিন্তা আজকাল আমার মেয়েও ঘুরপাক খাচ্ছে আরে তুমি হলে আমার একমাত্র বোন খাবি দাবি মজ করবি লাইফটা যেভাবে চাস এনজয় করবি আমি চেয়েছিলাম দাদা শোনা আমি চেয়েছিলাম স্বরূপ আর স্বর্ণালী লাইফে তুমি এমন একটা ডেট পেবে যার ফলে স্বরূপ স্বর্ণালী লাইফ থেকে ছিটকে বেরিয়ে যেতে বাধ্য হবে আর সেই সুযোগে সেম ডেট পেলে স্বরূপকে আমি আমার করে জিতে নেবো গেমটা খেলতে চাইছিলাম সিস্টার কিন্তু সৌরভ যে হঠাৎ অফ সাইডে ঢুকে ফাউল করে বসবে তাকে জানতো তো যাই হোক এই চ্যাপ্টারটা আমি
এখানে ক্লোজ করতে চাই, কারণ একটা সিরিয়াস চ্যাপ্টার এখন আমার মাথায় ঘোরাফেরা করছে। সিরিয়াস চ্যাপ্টার মানে? কাল ফ্রান্স থেকে বিশাল বিজনেসম্যান খুশি করা যায়, তাহলে সে হয়তো আমাকে তার বিজনেস পার্টনার করবে। তুমি এত চিন্তা করছো দাদা শোনা? তার জন্য তো আমি আছি। আরে, তুই না, তুই কি বলছিস সেটা? আমার বন্ধুদের না তুই। তাতে কি হয়েছে দাদা শোনা? তুমিই জানবে যে আমি তোমার বোন। উনি তো আর জানবে না। তোমার কেসকে খুশি করার দায়িত্ব আমি নিলাম। আমি ওকে এটাই চেয়েছিলাম, সোজা সুজি রাজি না হলে তোকে আমি উল্টো করে। কি ভাবছো দাদা শোনা? না মানে বলছিলাম সত্যি কিছু পারবো। ভরসা করতে পারছো না তাই তো? তবে দেখো দাদা শোনা, আমি তোমার সেই ফ্রান্সিস বিজনেসম্যানকে কেমন করে খুশি করি। নাই দাদা শোনা, তুমি মনে করো তুমি সেই ফ্রান্সিস বিজনেসম্যান আর আমি সেই বিজনেসম্যানের একজন পার্টনারশিপ মিশ্রতা। আমি কি এমএলএর বাইরে বলে 5 স্টার হোটেলে ঢুকে বলছি? 5 স্টার হোটেল মিস্টার না, ভালো করে চেয়ে দেখুন, এটা আমারই বাড়ি। আপনার সরকারি জায়গা না গেলে ব্যাপার, এই বাড়িতে বসে এমন মেয়েছি আমদানি করা একমাত্র আপনাকে মনাই স্যার। বললেন তাই মাইটা কত রেট দিতেন স্যার? পারলে আমি রাখবেন না মালটাকে। আমি কোনো মাইটা নই, আমি ওনার একমাত্র বোন। আপনারা তো মাল বলে জানি, কিন্তু কোন মালটা কার কোন কি করে জানবো তাই না স্যার? থামুন, অন্য একটা বাজে বাজে কথা বলছেন। কতবার বলেছি যে আপনি চুল্লু ফুল্লু খাবেন না? মহাকালীর দিব্যি, আমি এক চুল্লু খেলাম। এই যেদিন থেকে চুল্লু খেয়ে বাইরে গেলে কিছু মাতাল মারা আর সরকার থেকে ফ্যামিলিকে 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিল, আমি সেদিন থেকে আমার লাইফকে ইনশোর করার জন্য চুল্লু খেতে শুরু করেছি। চুল্লু খেয়ে লাইভে ছিল। Yes, লাইফ ইন্স্যুরেন্স মানে তো মোটা টাকার ব্যাপার স্যার, কিন্তু চুল্লু সে পুরো প্লেয়ার লাগে না। এই চুল্লুকে
কানে কানে বলছি। হ্যাঁ বলুন কি বলবেন? কান ব্যাটে ব্যাটে পাচ্ছিল, এমন একটা আইডিয়া করেছে তুমি। কি আইডিয়া? আইডিয়া বলবো? বলবো না। What? আমার আইডিয়াকে অ্যাপ্লাই করে আপনি শক্তিমানকে ধরে ফেলবেন আর আমার পারিশ্রমিকটা মাটিতে মারা যাবে। এর হচ্ছে না। শক্তিমান পলাশ সামন্তকে আতঙ্ক সৃষ্টি করে রেখেছে। একজন পুলিশ অফিসার হিসাবে শক্তিমান অ্যারেস্ট করা আপনার কর্তব্য। আজকালকার দিনে কে কার কদরে কর্তব্য পালন করেছেন এই আপনার কথা ধরুন না, যারা আপনাকে ভোট দিয়ে জিতেন তাদের আপনি যখন তাদের পেছনে ভোট দিয়ে সারে সন্ত্রাস করে নিজের জীবনটাকে সারা বছরের জন্য পশ্চিমাস বানিয়ে ফেলেছেন। দাদা নইলে ওই ভোটে নেওয়ানোর আগে আপনার ব্যাংক ব্যালেন্স ছিল মাত্র 4 লাখ টাকা। এই ভোটে জেতার পর আপনার ব্যাংক ব্যালেন্স 5 কোটিতে ছাড়াই দেবে। আপনার ঘরে আলাদা আপনার প্রতি মাসে নাকি যেমন খাচ্ছে সেবার জন্য রাজনীতি করো না। রাজনীতি করো শুধুমাত্র নিজের পকেট ভরাবার জন্য। হ্যাঁ ঠিক একই কথা। আজকালকার পুলিশরা দায়িত্ব কর্তব্য পালন করার জন্য ডিউটি করে না, আপনাদের পকেট ফুটে করে কিছু মাত্রিকা বেড়ে হাতে আমাদের ওভার ডিউটি। আপনার এই ওভার ডিউটি দক্ষিণাটা কত? মিস্টার রায়, আমি বলবো স্যার, এমন একটা প্ল্যান করেছি শক্তিমানের বাচ্চা ছেলে ওর বাপ বলতে ওই বিরাটটার পর ফাঁসে মাথা তলিয়ে দেবে। হ্যাঁ কিন্তু চম্পসকে চোখটা সাথে পারলে হলো। লোকটা কিসে? চোখটা বলবো না। আরে এ তো মহা মুশকিলে পড়া গেল। শক্তিমানকে ধরার জন্য আমাকে কত টাকা দিতে হবে? 10,000, 20,000? চোখ সাথে চলে যাবে। কি বললেন? ইয়ে মানে আজকাল পুলিশরা স্যার আপনাদের টাকাই বলবান। যত টাকা ঘুরছে আমাদের দিনটা খুশ করবেন, আমাদের শক্তি চিত্ত বেড়ে যাবে। ঠিক আছে ঠিক আছে, আপনাকে 25,000 টাকা দিচ্ছি। কিন্তু কাজটা যদি না হয় হবে না মানে আমি হলাম পড়াশোনা করার অফিসার ইনচার্জ। আমি কিনাকে সামনে চিস্কা মাস্টার হয়ে এই সপ্তাহে কারণ খবরটা পৌঁছাবেন। মিস্টার রায়, হ্যাঁ হ্যাঁ স্যার, আমি আমাদের আগে ঠাকুর উত্তর নিয়ে শপথ করছি ওই 3 দিনের মধ্যে শক্তিমানকে হাজির করতে না পারি, যদি না পারি তাহলে কবি গেলে দেবো না, 10,000 টাকা করে দিই। দেখ, 10,000 টাকা। এই হলো সভ্য সমাজের নিদর্শন। এটাই হলো এই স্বচ্ছ ভারতে বাস্তব চিত্র। ও পাগলা টাকা নয় স্যার, আমার মনে হচ্ছে একটা ভিকারি। আর আজকালকার ভিকারিরা দেখছি দার্শনিকের মধ্যে কথা বলে। ঠিকই বলেছ, বললেই তো। কারণ এদেশের এই ভিখারিরাই তো এই সমাজ দর্শনটাকে ভালো করে জেনেছে। এদেশের নেতা মন্ত্রী আমলাদের কোটি কোটি টাকা সুইজ ব্যাংকে বসছে, তবু এদেশের এই অধিকাংশ মানুষ দুবেলা পেট ভরে খেতে পায় না। ঠিক বলেছ। বড় লোকেরা তাদের ছেলে মেয়ের বিয়েতে কোটি কোটি টাকা খরচ করছে, আর সেই বিয়েতে বেঁচে যাওয়া লাখ লাখ টাকা দামি খাবার আমাদের মতো ভিখারিদেরকে না দিয়ে ওই কুকুরদের জন্য ডাস্টবিনে ফেলে দিচ্ছে। এই সমাজে ওই ভিখারিদের চেয়ে কুকুরদের কদর অনেক বেশি। এ কেমন সভ্য
বছরে যা খরচ হয় তাতে আমার মনে হয় 20টা ভিকারিয়ান প্রতিটা পোষা যেত। আহারে, তুমি যদি মানুষ নয় কুকুর হতে তাহলে স্যার মনে হয় তোমার গলার উপর চেন করিয়ে তোমাকে কুকুর মহলের মহাসমানে পুষে রাখতো। ঠিক যেমন চাকরি চেন করিয়ে তোমায় পুষে রেখেছে, তাই না অফিসার? এই, কি আজে বাজে কথা বলছো? আজকের ওই খাকি উর্দের সম্মানটাকে তো তুমি ধুলোয় মিশিয়ে দিয়েছো না অফিসার। ওই অশোক চক্র টুপ লাগানো টুপি দিয়ে তুমি তোমার ঘুষের টাকা আড়াল করতে চাইছো। কেমন পুলিশ তো তুমি? আমি নামেই পুলিশ, যাতে নয় বুঝেছো। আমি যে জাত পুলিশ হতাম না, তা তোমাকে এইসব বেআইনি কথাবার্তার অপরাধে তোমাকে অ্যারেস্ট করে এটা। তাহলে তো সবার আগে ওই লোকটাকে অ্যারেস্ট করা উচিত অফিসার, কারণ ওই লোকটা তার বেআইনি কারবার চালিয়ে যাওয়ার জন্য তোমায় ঘুষ দিয়ে কিনতে চাইলো। সামনে দাঁড়িয়ে কথা বলছি, এই হাতে আমি ছুটে বন্ধ করে হাত বন্ধ করি না, নইলে তোকে আমি বুঝাবো। আরে আমি বাবাকে ওটার মধ্যে জমা করি না, আমি অজগরের মতো আসবো গিলে খাই। তুমি সেই অজগর যে আমার জীবনের 22টা বছর গিলে খেয়েছে, আমার স্বপ্ন ভরা অতীতটাকে গিলে খেয়েছো, আমার জীবন থেকে সরিয়ে দিয়েছো আমার স্ত্রী পুত্র পরিবারকে। এ, কে তুমি আজকে? তোর থেকে বাদ তুই কে? আমি ধ্বংসের মহাধমকেতু, আমি সর্বনাশের পণ্ডিত, অপরায়ের মহানটরাজ, আমি সৈন্য, আমি পুত্রী। আমাদের বাংলা! হুঁশিয়ার প্রধানরা, একটা কথা তুমি মনে করে শুনে রাখো, তোমার পথিমে যে গোকুলে বাড়িছে সে। এই অভিশপ্ত জীবন নিয়ে আর আমি বাঁচতে চাই না। আমার ছোট দাদারা সমাজের মুখ দেখাতে পারছে না। যে স্বরূপ আমায় নিয়ে ঘর ভাবতে চেয়েছিল, সেই স্বরূপটা আমি কিনা মিথ্যে অপরাধে ঘটাতে বাধ্য হয়েছি। আমি শুধু কলঙ্কিনী নয়, আমি একটা বিশ্বাসঘাতনী। তাই তো এই বিষ পান করে আমরা এই কলঙ্কিত জীবনটাকে শেষ করে দেবো। আমার এই কলঙ্কিত জীবনটাকে আমি ছেড়ে দে ছোটটা, ছেড়ে দে। এই কলঙ্কিত জীবন আর আমি বইতে পারছি না। ছেড়ে দে, তুই ছেড়ে দে। তুই ঘন্টা বাড়িতে ফিরলে আমরা একসাথে বিষ খেয়ে মরবো। আমার এই কলঙ্কের বোঝা আমি কাউকে বইতে দেবো না। বুঝি? তাহলে কেন এই সমাজে আমাদের মুখ লুকিয়ে চলতে হয়? ওই পাড়া প্রতিবেশী ব্যাঙ্গবীরের হাত থেকে আমাদের সন্ধ্যার পর ঘরে আমার জন্য রে জন্য, আমার জন্য সত্য সমাজ। যদি খুশি হতো তো সব থেকে খুশি হতাম। না ছোট্ট না, সেই অসহায় মানুষটা আর কোনো ক্ষতি করে বলতে চায় না ছোট্ট। ভাই, তুই কাকে বলছিস সোনালি? যে ভালোবাসার সুযোগ নিয়ে তোর জীবনটা নরক করে দিয়েছে। আমি তোদের কেমন করে বুঝাবো রে ছোট্ট? স্বরূপ লম্পট নয়, কোনো অপরাধ সে যে করেনি রে। অপরাধ করেনি, তাহলে কেন তুই তার বিরুদ্ধে নিশ্চিলতা নিয়ে অভিযোগ করেছিলি? এই অভিযোগ কিন্তু মিথ্যা ছিল। জানি না, জানি না, জানি না। শুধু একটা কথা তুই শুনে রাখ ছোট্ট, এক নির্মম মিথ্যে আমার জীবনের সবটুকু সত্যতা বিরাজ করেছে। আর সেই মিথ্যা যদি কোনোদিন প্রকাশ হয়, তাহলে আমাদের জীবনে ভয়ঙ্কর বিপদ ঘটবে রে ছোট্ট।
কাছে আমি জানতে চাইবো না। তবে কিন্তু তুই আমায় কথা দে, আর কখনো তুই মায়ের কথা ভাববি না। ছোটদা, আমি আমাদের মুখের দিকে তাকিয়ে যেই কাকা বৌদি সন্তান না হওয়া যন্ত্রণা ভুলে আছে রে বোন। আমরাই যদি ওদের কথা একটু না ভাবি তাহলে এই মানুষ দুটো বাঁচবে কেমন করে? আর কোনো কথা নয়, তুই একটু বিশ্রাম কর। বৌদি বলছিল ওই বাড়িতে চাল ডাল সবই বারন্ত। ওই সন্ধানে রাখতে আমি এই সময় ওই মোড়ের দোকান থেকে কিছু কেনাকাটা করে আসি, কেমন? আমাকে তুমি ক্ষমা করে দাও। আমাকে তুমি ক্ষমা করে দাও। আমাকে তুমি ক্ষমা তুমি আমি যাকে তোর বলাৎকারের অভিযোগে জেলে পাঠিয়েছিলি, তাকে হঠাৎ চোখের সামনে দেখে একেবারে ভূত দেখার মতো চমকে উঠলি। ছেড়ে দেবে না কোন শালা? আমি তো শালা জেল থেকে পালিয়ে এসেছি। আমার যদি পুলিশ তোমাকে গ্রেফতার করে তুই আমার উপরে বলাৎকারের মামলা চাপিয়ে আমার জীবনটাকে সারা কেরোসিন করে দিলি। অথচ সারা তুইও জানিস আর আমিও জানি যে আমি কতখানি অপরাধী। তবু সারা মিথ্যে পরোয়া মাথায় নিয়ে আমাকে জেলে যেতে হয়েছে। কিন্তু না, বিনা অপরাধে আমি জেল খাটতে পারতে নাই। তাই তো তোকে সারা ভালো করে বোঝাতে এসেছি যে পলাতক কাকে বলে। আমি না তোকে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসতাম। তাই তো আমার ভালোবাসাকে সার্থক করতে তোকে আমি বিয়েও পর্যন্ত করতে রাজি ছিলাম। তাহলে কেন তুই এভাবে আমার সাথে বেইমানি করলি? এই বুঝিস না আমার ভালোবাসার প্রতিদান। কিন্তু না, আর আমি তোর কোনো কথা শুনবো না। তোকে আর আমি সারা জানোয়ারের মতো যত্ন করবো। তারপর সারা আমি পুলিশের হাতে ধরা দেবো। চড়াই, পুলিশকে যদি সারা আমার কথা বলেছিস, আমি ওই পাশের ঘরে লোকের জন্য তাহলে আমি তোকে সারা কেটে কুচি কুচি করে দেবো। ভেতরে আসতে পারি? সাব ইন্সপেক্টর কাঞ্চন নাগ। এক আসামি জেল থেকে পালিয়ে এসছে এবং কিছু পাবলিকের রিপোর্ট সে নাকি কিছুক্ষণ আগে এই বাড়িতে এসে তাহলে বলুন সে কোথায়? মানে কই আমি কিছু জানি না তো। আপনি যে এই মাত্র বললেন আপনি জানেন না? আমার খুব বলা হয়ে গেছে স্যার।
আসামি স্বরূপ সান্যালের আই এম সরি। এবার নিশ্চয়ই বুঝতে পারছেন সেই ফেরবে আসামি যদি আমার বাড়িতে এসে থাকতো তাহলে সবার আগে আমি আপনার হাতে তুলে দিতাম। সরি স্বর্ণালী দেবী, আপনি সৎ এবং সাহসী রিপোর্টার বিপ্লব মুখার্জির একমাত্র বোন, তাই শুধুমাত্র আপনার কথার উপর বিশ্বাস করে আমি ফিরে চললাম। আপনাকে অযথা বিরক্ত করার জন্য আমি খুব দুঃখিত। নমস্কার। নমস্কার। আমি রিপোর্টার বিপ্লব মুখার্জির বোন। আজ মিথ্যা সাগরে জীবনের খেলা ভাসিয়েছে স্যার। দুর্ভাগ্যের ওই ঘূর্ণিঝড়ে তার জীবনের বেলা একদিন ওই মিথ্যা সাগরেই ডুবে যায়। ওই মিথ্যা সাগরেই ডুবে যায়। ওই সাগর থেকেই তুমি তুলে আনবে মুঠো মুঠো বাজার মুঠো। স্বরূপ তার জীবনের যুদ্ধে পরাজয় স্বীকার করে চিরদিনের মতো এই আলোক জগৎ থেকে হারিয়ে যেতে চলল সকালে। তুমি প্রতিশোধ নেবে না? এই অবাগা স্বরূপকে তুমি ক্ষমা করো। কেন স্বরূপ? তুমি প্রতিশোধ নেবে না? প্রতিশোধ নিতে তো আমি আসিনি সকালে, আমি তো এসেছিলাম তোমার সাথে একটু অভিনয়। অভিনয়? হ্যাঁ, অভিনয়। যে অন্ধকারের রাজ্যে তুমি আমায় ফেলে দিলে সকালে, সেখানে বাঁচতে গেলে যে আমাকে পাপ অভিশাপ আর এই ঘৃণাকে সঙ্গী করে তাই তো আমার আহত বিবেক আজব নেই স্বপ্ন থেকে সন্ধানী আমার অসহায় অতীত যে এখনো আমাকে বারে বার হাতছানি দিয়ে পিছু থাকে। তাই তো ওই নরকের দুনিয়ায় নরকের কিরকির শাস্তে না পারলেও আমি তোমার সাথে একটু অভিনয় যাতে করতে পারি সেটা আমি একটু পরখ করে নিলাম। হ্যাঁ, আমি পারবো সকালে তোমার মতো নারীদের কাছ থেকে সবকিছু কেড়ে নিতে না পারলেও ওই পাপের নরকে আমি সবকিছু হারাতে পারবো সকালে, সবকিছু হারাতে পারবো। তুই কি অন্যায় করিস? এই আলো সমান মুখার্জির বোন আমার শিক্ষাকে অপমান করে আমাকে প্রশান্তিতে তো নিজেকে ভাবলো না। এই পাপ কণ্ঠে তুই দাদা বলে আমায় ডাকবি না। বল, তোমার কেন তুই এ কাজ করলি? বল। এইভাবে তুমি মেয়েটাকে মারছো কেন? থামো বলছি। মারো, ছেড়ে দাও আমাকে। আজ আমি ওকে মেরে শেষ করেই ফেলবো। তুমি কেমন মানুষ? যে মেয়েটা দুঃখে আত্মহারা হয়ে বেঁচে আছে, তাকে আর নতুন করে তুমি কি মারবে বলো তো? ও একেবারে মরে গেলে সবচেয়ে বোধহয় আমি শান্তি পেতাম। না, না গো না। এই কথা তুমি বলো না গো। এই কথা তুমি বলো না, আমি জানি। অনেক যন্ত্রণায় তুমি আজ এ কথা বলছো। কিন্তু তোমার চেয়ে অনেক বেশি যন্ত্রণা ওই মেয়েটা বয়ে নিয়ে বেড়াচ্ছে। আমরা যদি ওকে সান্ত্বনা না দিই, ও কেমন করে বাঁচবে তুমি বলো তো? ও বেঁচে থাকা আর মরে যাওয়া আমার কাছে দুটোই সমান।
তখন তুমি আমাকে এই মেয়েটাকে কোলে বসিয়ে দিয়ে বলেছিলে যে বাবা, আমাদের সন্তান না হয়েছে তাতে দুঃখ কিসে? এই সন্তানকে আমরা সন্তানের মতো ভালোবাসবো। সেই তুমি আজ ওর মৃত্যু কামনা করছো। ও যদি তোমার বোন না হয়ে তোমার মেয়ে হতো, তাহলে কি এই কথাটা কি তুমি বলতে পারতে? বলো না। আমার সাথে সম্পর্কের চেয়ে এই সম্পর্কটা অনেক বেশি। আর আর আজ রোদে কাজ করেছে, তার জন্য ওকে বোন বলে ভাবতে আমার ঘৃণা হচ্ছে। কিন্তু যে ফেরারি করে থেকে প্রশ্রয় দেওয়ার অপরাধে আজ আমি তোমার কাছে ঘৃণার পাত্রী। সেই স্মরণে আসিতে সাথে আমার মতো তোমাকে ভয়ঙ্কর মিথ্যাকে প্রশ্রয় দিতে হয়েছে। স্বরূপ সম্পূর্ণ নির্দোষ, সে কোনো অপরাধ করেনি। মিথ্যা অপরাধে অপরাধী সাজিয়ে আমি তাকে জেলে পাঠাতে বাধ্য হয়েছি। কে তোকে বাধ্য করেছে সঞ্জলি? পারবো না। আর কেই মতো সর্বনাশ পারবো না, পারবো না বৌদি, পারবো না। সেই ভয়ঙ্কর সত্য ঘটনা আমি তোমাকে বলতে পারবো না। তাহলে তো আমাদের জীবনে এক ভয়ঙ্কর বিপদ ঘটবে। আমাদের এই সোনার সংসার জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। তাই তো যদি আমার জীবন চলে যায়, সে কথা আমি বলতে পারবো না বৌদি। আমাদের সংসার আমি শেষ করতে পারবো না। আমাদের সংসার কে? কে আসল অপরাধী? বলে দাও সঞ্জলি। ওগো, এ আমি কি শুনলাম? নির্দোষ ছেলেটা অন্যের অপরাধ মাথায় নিয়ে সে আজকে এই বাড়ি যাচ্ছে। ওগো, আমরাও কি সমান আমরা কি ভুল করেছি? খুনের মতো একটা জীবনকে কপালে ঝুলিয়ে দিয়েছি। না না, স্বরূপকে আমি এভাবে শেষ হয়ে যেতে দেবো না। আসল আসামিকে খোঁজার আগে আমি স্বরূপকে খুঁজবো। আইনের নিমিত্তে পাওনা থেকে ওকে আমি মুক্তি দেবো। তোমরা কেউ আমার খোকাদেরকে দেখেছো? একজনের বয়স 8 বছর আর একজন 9 বছরের ছোট্ট সোনা। দুটোই ভীষণ দুষ্টু, একদম ঘুমোতে চায় না। তাই তো ওদের মা ওদেরকে বুকে জড়িয়ে ধরে ঠিক এই গানটাকে ওদেরকে ঘুম পাড়াতো। ঘুমের দেশে ঘুমোরেরা ঘুমে যায়। আমার ছোট সোনার চোখে ঘুমে যায়। ঘুমের দেশে ঘুমোরেরা ঘুমে যায়। আমার ছোট সোনার চোখে ঘুমে যায়।
খোকা? তা তো আমি জানি না, তবে শুধু এটুকু মনে আছে, ওই 22 বছর আগে ওদের মাটা মরে গেছে, আর ওরা আমার ঘর থেকে কোথায় যে হারিয়ে গেছে তা আমি জানি না বাবা, তা আমি জানি না। খারাপ কোনো খবর আর কেমন করে হারিয়ে গেল কোনো শোনাবানি? সে এক মর্মান্তিক কাহিনী বাবা। সেই দিনটা ছিল 22 বছর আগে, এক 27শে ফাল্গুন। আমাদের বিবাহের বিবাহ বলছে কি? হ্যাঁ, আমরা স্বামী স্ত্রীতে যখন সেই মধুময় নদীতে মগ্ন, তখন হঠাৎ জন্তুদের মধ্যে এসে হাজির হলো ওই ভুজঙ্গনা। আর এই শয়তানটা আমাকে ভয়ঙ্করভাবে মারধর করতে লাগলো। আমার স্ত্রী মাথা দিতে গেলে শয়তানটা আমার স্ত্রীকে ধর্ষণ করে আর সেই দুর্ভাগ্যের ঘূর্ণিপাকে কোথায় যে তলিয়ে গেল আমার দুই সন্তান, আমি জানি না বাবা, আমি জানি না। তবে কি তুমি সেদিন কাছে আলোচনা করে সত্য নাই? সত্যবান আজ মরে গেছে, সত্যবানের সত্য আজ এই মাটিতে মুখ থুবড়ে পড়েছে। আর আদর্শকে নিয়ে যারা আসতে চায় তাদের তো এমনই পরিণতি হয় গো। কিন্তু তুমি ওই সত্যবানের রায়ের নামটা জানলে কি করে? হে বাবা, তুমি আমি তোমার স্নেহ হৃদয়ে সর্বে ফোটা একটা স্নেহের কোমল। মনে করো তোমার সারা দুই বাড়িতে মাঝে আমি নতুন করে পুড়িয়ে দেবো এক সোনামানি। না মানে হ্যাঁ বাবা, তোমার স্নেহের মুখে আমার একটা জায়গা দেবে বাবা। আমার এই বিতৃষ্ণের ভাত আমি কাউকে দেবো না। আমার ছেলেরা যখন ফিরে এসে দেখবে তার বাবার বিতৃষ্ণের ভাত আজকে দখল করে নিয়েছে, তখন যে তারা বড্ড অভিমান করবে গো। আমার এই বিতৃষ্ণের ভাত আমি কাউকে দেবো না, কাউকে দেবো না। খোকা, যেও না বাবা, তুমি একটু দাঁড়াও। আমার উপর বিশ্বাস রাখো বাবা। তোমার এই দুই সন্তান প্রাণকে আমি তোমার বুকে ফিরিয়ে দেবো বাবা, তোমার বুকে ফিরিয়ে দেবো। দাঁড়াও সত্যিবার, কে ওই পাগল বাবা? আর কেনই বা তুমি ওর পেছনে পাগলের মতো ছুটছো? ভুল ভাই তুমি কি হলো বলো? বলো কে এই পাগল বাবা? কেন ওর পেছনে তুমি পাগলের মতো ছুটছো? ওর যে সব হারিয়ে গেছে ভুলভাবে। ওই শয়তান ভুজঙ্গনা তার সুখ শান্তি পরিবার সব দিক কেটে তুই ভিখারি ছাড়িয়ে দিয়েছে। তাই তো সেই ভিখারি স্তরে অনেক শান্তি ফেরত দিতে এসেছিলাম। শুধু সান্ত্বনা করলে কি দেবে সত্যিবার? কিন্তু আমি যে শুনেছিলাম ওই ভুজঙ্গনাকে পাপের রক্তের বিনাশ তুমি সকলের বিরুদ্ধে অন্যায় গর্জে উঠবে। তবে কি ওই ভুজঙ্গনাকে বিরুদ্ধে তুমি একবারও গর্জে উঠবে না? আচ্ছা ভুলভাবে আছে। শুধু এই বিখ্যাত মানুষের জীবনের বৈষম্য নয়, এই সত্যবান তার ব্যর্থ জীবনের বৈষম্যে সে মৃত্যুর সঙ্গে পাল্টানো করে গেছে। সত্যিবার? কিন্তু এই সত্য সত্য জীবনে একটি রহস্যের তার বড় অন্ধকার ঢাকা ছিল। তাই তো সে শুধু অন্ধকার করে ঘুরে গেছে তাদের প্রণাম সত্যতে। রাস্তার জীবন খাতায় সব কাহিনী মিলে গেছে ভুলভাবে। তাই তো শহীদ মাতৃমোহন এবার ওই সত্যের মোকাবিলা করতে সেই যাবে শয়তান ভুজঙ্গনাকে বাপের প্রসাদে। তোমার সেই ভবিষ্যতের জয়যাত্রায় সঙ্গী হিসেবে আমি তোমার পাশে থাকতে চাই সত্যি। ভুলভাবে তুমি ভুলবাড়ি নয়, আমারও তুমি চিননি বলে কাছে ফিরে যাও।
জানিস সেলিম, কাল রাতে আমি একটু স্বপ্ন দেখলো। একটু পাগলা धोखा धोखा में আমার দিকে ছুটা और हमें उसका प्यार लेते पिताजी पिताजी बोले उसका गोद में छाती पोते लेकिन अचानक वो पागला का चेहरा बिल्कुल चेंज हो गया। आंसू मत हाथ থেকে हाथ झड़ने लगो। मुंह में फूटे उठलो एक राक्षसी मूर्ति। वो राक्षस हंसते हंसते আমার গলা চেপে ধরলো আর আমি ডাক চিৎকার করতে করতে ভাই কি কর কি হলো তে ভাই আপনি আগে से खाने बात करो से खान के अच्छा पागल टाके बात करते वाओ तेरा भाई तब ना तो तेरा भाई सबला मेरा शेर का कायर बनाया फायर नहीं उस्ताद कायर नहीं उस्ताद तेरी बस ये शरीर में शेर को नया जिंदगी का रास्ता दिखाई सी बाकी और सब लोग हमारे नतून করে বাঁচতে শিখেছি। वो जिंदगी तुझे रोटी और कपड़ा देते पारবে না बेटा। तुझे अच्छा का मबीक जीना है तो मेरे पास आ जा। ना तो भाई तुम আমার কাছে हमें सब लोग को प्यार का कसम ले सी और कभी सपोज सपोज बेटा মানুষ তার আপনার ঢোকা রেখে তোর মুখে রুটি ডালিয়েছে सिर्फ एक के अपना बहन के बाচ্চা के माफिक ওই রমানুষটা আজ বড় হয়ে গেল আর एक छोटे प्यार करने वाली তোর কাছে क्या হয়ে গেল क्या रे बेटा नहीं पिताजी मेरा बात सुन बेटा ওই छोकरी के बात सुन ले तबे এই রাস্তায় ভিড় মানতে হবে नहीं हमें नफरत चाहिए सलीम हमें प्यार चाहिए प्यार हमें তোকে बहुत सारे रुपया दिलवावे थे আমার যদি তোমাকে প্যার দেবে ভাত দেবে সংসার দেবে तो मेरे पास आ जा बेटा না দে ভাই তুমি আমার কাছে এসো। तू मेरे पास आ जा बेटा इस दुनिया हनी से हमें नफरत का दुनिया हमें शेर होए बसते चाहिए ना पिताजी हमें एक जिंदगी चाहिए मुझे जीने दो पिताजी मुझे जीने दो हमें सब लोग को प्यार से कसम एक मामूली आदमी का तरह मुझे जीने दो पिताजी मुझे जीने दो আমার কাজ দেরি করেছিস ওই চুপ তোকে আমি छोड़বে না সে আমি আগে 22 साल से वापस করে বলেছি ওই হাত দিয়ে তুই বেরোবে एक भी तरफ ওরে মুখ থেকে এক বিন্দু রক্ত তুই সরাতে পারবি না তাহলে তো জানি কौन कौन अच्छा तुम আমি মহাত্মা আমি তো মৃত্যুদূত नहीं ये नहीं हो सकता कभी नहीं हो ये क्या ये पगला बाबा का देखे उस्ताद भेगे गेलो क्यों এই পাগলা বাবা तुम खे पगला बाबा আমি যে এক সন্তান আমি যে এক সন্তানহারা বাবা আর ওই শয়তানটা আমাদের মতো বাবার মুখ থেকে সন্তান কেড়ে নেওয়া একটা কষা সেই জন্যই তো আমায় দেখে ভয়ে মুখ লুকোতে চাইলো কিন্তু তুমি যদি ওর আসল বেটা হও তাহলে ও তোমায় খুন করতে চাইলো কেন ये बाबा मेरा नॉय पगला बाबा तू तो भाई
একদম ঠিক ধরেছি। এই জন্যই তো ভাবি গোপনে এমন পদ্ম ফুল ফোটে কি করে? क्या बोला এই জানো বাবা, তোমাকে দেখলে কেন জানি না আমার বন্ধু কাছের মানুষ মনে হয়। যেন মনে হয় তুমি আমার কত দূরের চেনা, কত আপন তোমার আমার সম্পর্ক। তুমি যদি আমার সত্যিকারের খোকা হতে, पागला बाबा পাগলা বাবা না, শুধু বাবা বল, একটিবার, শুধু একটিবার আমায় বাবা বলে ডাক। কতকাল ওই মধুমাখা ডাক बाबा আমি শুনিনি। খোকা, बाबा খোকা, সমাজ সংসারের বিরুদ্ধে সংগ্রাম করে বেঁচে থাকাই হচ্ছে সংগ্রাম করতে করতে আজ আমি হেরে গেছি। তাই তো, এই তো হেরে যাওয়ার জীবনে আর আমি বাঁচতে চাই না যে। আত্মহত্যা করতে যাওয়া একটা অপরাধ, আর একটা পুলিশ অফিসার হয়ে এই অপরাধ আমি আপনাকে করতে দিতে পারি না। আপনি না সৎ আদর্শবান এই নীলকান্ত মুখার্জির বোন, এমন একটা মানুষের বোন হয়ে এত দূর অদ্ভুত হয়নি করে। সাহিত্যিকের মতো বেশ তো বড় বড় কথা বলছেন, কিন্তু বলুন তো স্যার, যে সভ্য সমাজে নারীর মান সম্মান সুরক্ষা দিতে পারে না, সেটা তো সভ্য সমাজ, আর সেই সমাজে বেঁচে থাকতে পারে না। যখন যখন এই সমাজ সংসার বিদ্যুতের এমন করে বলছে, ওই যায় বলুন তিনি দোষীরা, মনে হবে না এই যে দেখাচ্ছে হয়ে যাওয়া অনেক ভালো, সেরকম বলুন তিনি কোনো হাত ধরে তার সত্যের ভাষার সাথে আসবে না। একটু ভালোবাসার আশ্রয়। আমি যদি স্যার, আপনি হ্যাঁ, আমি তোমার এই হেরে যাওয়া জীবনটাকে আবার আমি নতুন করে শিখে দেবো। স্যার, আপনি আমার স্ত্রীর যোগ্য মর্যাদা দিয়ে এই শক্ত করে তোমার এই হাত দুটো ধরলাম। এর আগে আমি শরৎ সান্যাল, আজ আমি তোমাকে পালাতে দেবো না। আমি বলছি কোনো অপরাধ করিনি, বলছি আজ পরিস্থিতির শিকার স্যার, ওকে আপনি ছেড়ে দিন। পরিস্থিতির শিকার? হ্যাঁ স্যার, অপরাধী জানিল না কি বা তার অপরাধ, বিচার হইয়া গেল। এমনই এক বিচারের সাদাপ্রাপ্ত আসামি আমি।
আমার তবু আমার ক্লান্ত অবসন্ন মনটাকে আমি সান্ত্বনা দিয়ে বলবো मेरा जीवन थोड़ा कागज थोड़ा ही रह गया मेरा जीवन थोड़ा कागज थोड़ा ही रह गया जो लिखा था जो लिखा था आंसू होके हो गया मेरा जीवन थोड़ा कागज थोड़ा ही रह गया मेरा जीवन थोड़ा कागज थोड़ा ही रह गया